Welcome everybody to the session. So today we'll continue the last topic. Already we finished. So the last class we already talked about the determinants of working capital, and different determinants already have been discussed. এরপরে আমরা শুরু করেছি ইস্যুজের মধ্যে কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট রেশিও এটা নিয়ে আলাপ করেছি। তারপরে লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি এগুলি আজকে আলাপ করব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে তোমরা সবাই ছিলে না? না স্যার, আমি ছিলাম না স্যার। তুমি ছিলে না? আচ্ছা, বাকিরা তো ছিল। অন্যরা শুনতে পাচ্ছ? সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার। আচ্ছা, রিফা তামান্না শুনতে পাচ্ছ কি? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা গত ক্লাসে শেষ করলাম কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট রেশিও। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে হোয়াট উইল বি দ্য লেভেল অফ কারেন্ট অ্যাসেট, দেয়ার আর ডিফারেন্ট পলিসি। তো আজকে আমরা ওটাই রিক্যাপ করব, তারপরে নতুন টপিকে যাব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ডিসকাশনের টপিক হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। সবাই লিখে নাও। আজকে আমরা প্রথমে যে টপিকটা আলোচনা করব সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। সো হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি? তো সবাই একটা ডেফিনিশন লিখো। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি মিন্স the target level for each current asset account. The target level for each current asset account. The target levels for each current assets account. কমা দিয়ে লিখো, সেমিকোলন দিয়ে লিখো, how the current assets will be financed. How the current assets will be financed. ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি মিনস কি কি বললাম? দুইটা বিষয়, দ্য টার্গেট লেভেলস ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, আরেকটি কি বললাম? হাউ দ্য কারেন্ট অ্যাসেটস উইল বি ফাইন্যান্সড। সবাই লিখেছ? আর এটা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইনান্স, এটা কি পলিসি লিখতেছে? ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। জি, ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি মিনস the target levels for each current asset account and how the current assets will be financed. তো এখানে দুইটি বিষয় বলেছি আমরা, what will be the target levels for each current asset account, তার মানে আমাদের কোম্পানিতে কারেন্ট অ্যাসেটের পরিমাণ কত থাকবে, কি পরিমাণ থাকবে, সেই লেভেলটা বেশি থাকবে না কম থাকবে, সেই লেভেলটা আমরা সেট করব বা ডিটারমাইন করব। এটা হলো একটি কাজ। সেকেন্ড কাজ হলো এই পরিমাণ কারেন্ট অ্যাসেট কিভাবে ফাইন্যান্স হবে, how the current asset will be financed, that means from where we will collect the money. আচ্ছা, এক্সাম্পল বলি এবার। মনে করো যদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলি, তো লেখিনি এখন, হাউ টু কারেন্ট অ্যাসেট উইল বি ফাইন্যান্স, how the current assets will be financed, how the current assets will be financed. আচ্ছা, এক্সাম্পল হিসেবে বললে ব্যক্তির ক্ষেত্রে মনে করো তুমি প্রথমেই চিন্তা করবে যে আমার কি পরিমাণ কারেন্ট অ্যাসেট দরকার। অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে চিন্তা করতে হবে পার ডে, যদি হিসাব করো যে পার ডে আমি কত খরচ করব। তুমি চিন্তা করলে যে পার ডে আমি 100 টাকা খরচ করব, হাত খরচ। তাহলে তোমার টার্গেট লেভেল ফর কারেন্ট অ্যাসেট কত? টার্গেট লেভেল 100। কেউ একজন বলল যে না আমার 50 টাকায় হয়ে যাবে, তাহলে তার টার্গেট লেভেল কত? 50। কেউ বললো যে না আমার 50-এ হবে না, 100-তে হবে না, আমার 200 টাকা দরকার, তাহলে তার টার্গেট লেভেল কত? 200।
তার মানে এটা প্রথমে আমরা সেট করব হোয়াট উইল বি দ্য টার্গেট লেভেল। সেট করলাম, এরপরের কাজ কি? হাউ দ্য কারেন্ট অ্যাসেট উইল বি ফাইন্যান্সড, মানে এই টাকাটা এখন কোত্থেকে পাবো। এখন তুমি চিন্তা করতে পারো যে 50 টাকা বা যে ধরলো 100 টাকা বা অন্য যে ধরলো 200 টাকা, এরা টাকা কোথায় পাবে? কেউ হয়তো চিন্তা করলো যে আমার তো ইনকাম নাই, তাহলে বাবার কাছ থেকে নিব। কেউ চিন্তা করলো যে না ভাইয়ের কাছ থেকে নিব, বড় ভাইয়ের কাছ থেকে। কেউ চিন্তা করলো যে না আমি টিউশনি করি, ওখান থেকেই ম্যানেজ করব নিজস্ব ইনকাম থেকে। তাহলে দিজ আর দ্য সোর্সেস অফ ফাইন্যান্স অফ কারেন্ট অ্যাসেট। তাহলে এখানে দুইটি বিষয় আমরা বললাম। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি বলতে যে কি পরিমাণ কারেন্ট অ্যাসেট আমরা হোল্ড করব বা সেট করব, এবং এই টাকাটা কোত্থেকে আসবে, এই যে টোটাল বিষয়টি, এটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি ডিসকাশন। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি কি নিয়ে ডিসকাস করবে? কারেন্ট অ্যাসেটের পরিমাণ এবং এটা কিভাবে ফাইন্যান্স হবে, এই টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করবে। ওকে, বুঝছো তো? জি স্যার। তাহলে এবারে আমরা দেখবো এই যে সেট করব টার্গেট লেভেলটা। টার্গেট লেভেল কত হবে? এটা তো কম হতে পারে, বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এটা ডিপেন্ড করবে কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসির উপর। যে এখানে কয়েক ধরনের পলিসি রয়েছে, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার which policy he will follow, and based on that the level will be determined. as a financial manager তুমি কোন পলিসি ফলো করো, সেই পলিসির উপর ডিপেন্ড করে তোমার লেভেলটা সেট হবে। আমরা তিনটা পলিসির নাম বলেছিলাম, কি কি বলো তো? তিনটা পলিসির নাম বলেছিলাম গত ক্লাসে, যারা ছিলে বলো, মনে আছে? মনে নাই? না স্যার, বলেন স্যার। তাকাও এখানে, স্লাইডের দিকে তাকাও। এ বি সি দেখতে পাচ্ছ গ্রাফের মধ্যে? এবিসি স্লাইড দেখতে পাচ্ছ না? জি স্যার। স্লাইডের মধ্যে বাম পাশের যে গ্রাফটি, জি এখানে স্যার। এ বি সি, এবিসি জি দেখতে স্যার। পাচ্ছ? এতে কি হ্যাঁ, কনজারভেটিভ পলিসি, বি তে অ্যাভারেজ এভারেজ পলিসি, পলিসি, সি তে এগ্রেসিভ অ্যাগ্রেসিভ পলিসি। পলিসি। বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমার টার্গেট লেভেল ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, মানে কারেন্ট অ্যাসেটের পরিমাণ কি হবে, সেটা ডিপেন্ড করবে কোন ধরনের পলিসি আমরা ফলো করি। কনজারভেটিভ পলিসি যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে কারেন্ট অ্যাসেটের পরিমাণ হবে বেশি, কারণ এটা উপরের দিকে দেখো, এটা সবার উপরে না? জি স্যার। এই এ বরাবর যদি তুমি এদিকে এদিকে আসো, দেখো এ বরাবর যদি তুমি এদিকে আসো, তাহলে লেভেলটা কোথায় হয়? এখানে। জি স্যার। আর এইদিকে নাম কি? লেভেল অফ কারেন্ট অ্যাসেট। তার মানে কারেন্ট অ্যাসেটের পরিমাণ হবে এখানে, যদি তুমি কনজারভেটিভ পলিসি ফলো করো। তুমি যদি অ্যাভারেজ পলিসি ফলো করো, বি বরাবর আসো এদিকে, লেভেলটা আরেকটু নিচে হবে না? জি স্যার। আবার জি সি স্যার। সি বরাবর যদি আসো, সি বরাবর আসলে এখানে লেভেল আরো নিচে হবে। তাহলে কোন পলিসি ফলো করলে কারেন্ট অ্যাসেটের পরিমাণ বেশি দরকার হবে? গ্রাফ দেখে বলো। কনজারভেটিভ পলিসি। কনজারভেটিভ। আর সবচেয়ে কম হবে এগ্রেসিভ অ্যাগ্রেসিভ। পলিসি। দুইটার মাঝামাঝি হলো অ্যাভারেজ। এখন এই পলিসিগুলি কি? কনজারভেটিভ পলিসি হলো একেবারে ফাইন্যান্সিয়াল ম্যানেজার সে কোনো রিস্ক নেবে না, রিল্যাক্স থাকবে।
তার মানে তুমি বাইরে বের হয়েছো, তুমি কোনো রিস্ক নেবে না। রিস্ক নেবে না মানে কি, মানে পকেট যাতে খালি না হয় সেই রিস্ক। এই জন্য 100 টাকা দরকার, তুমি 500 টাকা মানি ব্যাগে নিয়ে বের হয়েছো। কেন বের হয়েছো? তুমি কোনো রিস্ক নিচ্ছ না। যদি বেশি খরচ হয় তোমার বেশি থাকলো। এই পলিসির নাম হলো কনজারভেটিভ পলিসি, যা দরকার তার চেয়ে বেশি রাখা। কথা বুঝছো? হুম। জি স্যার। জি স্যার। তাহলে তোমার মানি ব্যাগে কত টাকা থাকবে পার ডে খরচ হিসাবে? 100 টাকা বললাম তোমার হাত খরচ, মানি ব্যাগে রেখেছো 500 টাকা। তাহলে জি স্যার। মানি ব্যাগে 500 টাকা রেখেছো, এই 500 টাকাই হলো কনজারভেটিভ পলিসির এক্সাম্পল। বুঝছো? জি স্যার। মানে বেশি রাখা। বেশি কেন রাখলাম? কোনো রিস্ক নিব না, হঠাৎ করে লাগলে কার কাছে চাইবো, কোথাও যদি না পাই, এসব চিন্তা ভাবনা করি। কেউ বললো আমার পার ডে খরচ তো 50 টাকা হয়, ও মানি ব্যাগে 50 টাকা নিয়েই বের হলো। 50 টাকা খরচ হয়, ও 50 টাকা নিয়েই বের হলো। এটা স্যার এই যে এগ্রেসিভ পলিসি স্যার। অ্যাগ্রেসিভ পলিসি। কারণ কি, সে রিস্ক নিয়েছে। যদি বেশি লাগে, বেশি লাগলে ওটা দেখা যাবে, ওটা এখন চিন্তা করার দরকার নেই। আমার 50 টাকা খরচ হয়, 50 টাকার বেশি 1 টাকাও নিব না। তার মানে রিস্ক নিয়েই বের হলো সে। কিসের রিস্ক? যে যদি বেশি দরকার হয়, কোনো এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে, কি করব, এগুলিকে সে খুব একটা পাত্তা দিল না। তার মানে সে একটা অ্যাগ্রেসিভ, সে রিস্ক নিয়েই বের হলো। অ্যাভারেজ পলিসি কি? সে চিন্তা করলো 50 টাকা দরকার, না একটু বেশি রাখি, 500 টাকা তো বেশি দরকার নাই, আচ্ছা 50 টাকা দরকার, তো 80 টাকা 100 টাকা নিয়ে বেরোই, আমি 20 টাকা বেশি রাখলাম। এটা হলো অ্যাভারেজ। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে কোন পলিসি ফলো করলে কারেন্ট অ্যাসেটের লেভেল সবচেয়ে কম হবে, এবার বলো। আসসালামু আলাইকুম স্যার, নেটের প্রবলেমের কারণে এইমাত্র ঢুকলাম স্যার, ক্লাস করার দিকে এগ্রেসিভ 4টা পলিসি থেকে। স্যার, এগ্রেসিভ পলিসি। আমরা তো তোমাকে খুঁজছিলাম যে আরিফ কই গেল। আরিফ তো আজকে হসপিটালে যাওয়ার কথা না, আরিফ কেন স্যার এখনো কালকে নাই? গেছিলাম স্যার, আজকেও গেছিলাম, সকালে আইসা পড়ছি। আচ্ছা, ভালো। স্যার কটার দিকে ক্লাস শুরু হয়েছে? শুরু হয়েছে 4টার ক্লাস, তো শুরু করেছি আমরা এই তো 10-এর দিকে, 4টা 10-এ ও নামাজ। 4টায় তো আবার আজান দেয়, নামাজ পড়ে বসেছি। স্যার, মেথড করাইছে কিছু? শুরু করি নাই, পেয়ে যাবে তুমি, সমস্যা নাই, তুমি শুনো এখন। ওকে স্যার। তো কি বললা, কোন পলিসিতে কারেন্ট অ্যাসেট সবচেয়ে কম দরকার হয়, কি বলছিলা? এগ্রেসিভ স্যার। Aggressive. অ্যাগ্রেসিভ। এখন তোমরা বলো, তোমরা কে কোন পলিসি ফলো করো? শাওন বলো, তুমি কোন পলিসি ফলো করো? স্যার আমি কনজারভেটিভ পলিসি ফলো করি। কনজারভেটিভ। আরমান? স্যার এভারেজ পলিসি স্যার। Average। আর কে? রিফা? Average policy. এভারেজ। আরিফ তো শুনো নাই, তোমাকে জিজ্ঞেস করলেও তুমি বুঝবে না। তো এখন তোমরা যখন আবার বিজনেসের ম্যানেজার হবে, নিজস্ব বিজনেস হোক, জব করতে পারো, তোমার এই নেচারটা কিন্তু সেখানেও থাকবে, তুমি ওভাবেই চিন্তা করবে, এবং সেই অনুযায়ী আবার বিজনেসেরও পলিসি ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ইউ গট দি পয়েন্ট? জি এটা স্যার। তো তুমি এখন বললে, এটা তো তোমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে, যে তুমি বাইরে কয় টাকা নিয়ে বের হও, সেই অনুযায়ী পলিসি কি হয়। আর বিজনেসের ক্ষেত্রেও তো একই রকম। কিভাবে? যে আমার র মেটেরিয়ালস কত টাকার দরকার, তত টাকা রাখবো না, আর একটু বেশি রাখবো। প্রোডাকশন কি পরিমাণ দরকার, ততটুকু রাখবো না, আরো বেশি রাখবো। কত বেশি রাখবো? তার মানে এগুলি হলো লেভেল অফ কারেন্ট অ্যাসেট, এবং ডিফারেন্ট ডিফারেন্ট পলিসির কারণে এগুলি ভ্যারি করে। কিন্তু তুমি 100 টাকা নিয়ে বাইরে বের হও, আর 500 টাকা নিয়ে বের হও, মনে করো এই দুইজনেরই তো টার্গেট ক্যাম্পাসে যাবে, এবং দুইজনেই ক্যাম্পাসে গেলে তুমি ক্লাস করলে বাসায় আসলে সেম কাজ, সেম আউটপুট বা সেম
রেজাল্ট সেম অ্যাচিভমেন্ট, কিন্তু টাকা খরচ হয়েছে কম এবং বেশি। কিন্তু দুইজনই কিন্তু একই কাজ করেছে, মানে ক্যাম্পাসে গিয়ে দুইটা ক্লাস করে আবার বাসায় এসছে। খরচ একজনের 50, একজনের 100, আর একজনের মনে করো 500। তাহলে লেভেল অফ কারেন্ট অ্যাসেট ইজ ডিফারেন্ট বাট আউটপুট ইজ সেম। তো কোম্পানির ক্ষেত্রেও এরকম হয়ে থাকে, যে কোম্পানি হয়তো টার্গেট সেট করলো যে আমাদের আউটপুট হবে কত, 1 লাখ টাকা সেল করব, এটা হবে আমাদের আউটপুট। 1 লাখ টাকা সেল করার জন্য আমার কি পরিমাণ কারেন্ট অ্যাসেট দরকার, সেটা হয়তো কোনো এক ম্যানেজার বলবে আমাদের 20,000 দরকার, কেউ বলবে আমাদের 25,000, কেউ বলবে যে এত কিছু দরকার কি, 10,000 হলেই চলবে। তার মানে দ্যাট ডিটারমাইন দ্য লেভেল অফ কারেন্ট অ্যাসেট অ্যান্ড ডিফারেন্ট পলিসি উইল এখানে কাজ করবে যে এটা লেভেলটা কিভাবে ডিটারমাইন হবে। ক্লিয়ার, বুঝছো সবাই? জি জি স্যার। জি স্যার। তাহলে এখন তোমরা বলো কনজারভেটিভ পলিসি ফলো করলে সুবিধা কি আর অসুবিধা কি? স্যার কনজারভেটিভ পলিসি ফলো করলে হয়তো বা কোনো জায়গায় সমস্যা হলে স্যার কনজারভেটিভের কারণে সমস্যাটা বা সমস্যা থেকে, বিপদ থেকে উদ্ধার হতে পারবো অতি সহজে। আবার আরেক দিক দিয়ে স্যার ক্ষতিটা হচ্ছে কনজারভেটিভ হলে অতি মাত্রায় খরচ করবে, ওদিক দিয়ে স্যার ক্ষতিটা। তাহলে একটা সুবিধা, দুইটা কথা বলেছো এখানে। একটা হলো বেনিফিট বলেছো, যে যে কোনো সমস্যায় পড়লে তার মানে কি রিস্ক জি স্যার। মিনিমাইজ হবে, রিস্ক কমে যাবে, তাই না? জি স্যার। তার মানে আমরা বলতে পারি একটা বেনিফিট হলো রিস্ক মিনিমাইজিং রিস্ক, এটা হলো বেনিফিট। আর অসুবিধা যেটি বলেছে বেশি খরচ, এটাকে ফাইন্যান্সের ভাষায় বললে আমরা কি বলবো, যে এত বেশি খরচ করলে তো তুমি ইনভেস্টমেন্ট কমে যাবে, তার মানে প্রফিট কমে যাবে, জি তাই স্যার। না? তাহলে তোমার লসটা হলো প্রফিট উইল ডিক্রিজ, প্রফিটেবিলিটি উইল ডিক্রিজ। জি আর স্যার। বেনিফিট বললাম রিস্ক উইল মিনিমাইজ। ক্লিয়ার? জি স্যার। তুমি যে কথা বলেছো সেইটাই আমি ফাইন্যান্সের ভাষায় বললাম, যে রিস্ক মিনিমাইজ হবে, এটা বেনিফিট। আর লসটা কি, যে প্রফিটেবিলিটি উইল ডিক্রিজ, তার মানে আমি এত টাকা খরচ না করলে তো ইনভেস্ট করতে পারতাম, সেখান থেকে প্রফিট হতো, সেই অপরচুনিটি আমি কি করলাম, লুজ করলাম। সো দ্যাট ইজ দ্য কি, বেনিফিট না কস্ট? কস্ট। অ্যাগ্রেসিভ পলিসি বেনিফিট কি আর ইয়া কি, ডিসঅ্যাডভান্টেজ কি বলো? অ্যাগ্রেসিভ পলিসির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলো। স্যার অ্যাগ্রেসিভ পলিসিটা স্যার ডিসঅ্যাডভান্টেজ হলে স্যার কোনো জায়গায় সমস্যা পড়লে সে ওই সমস্যাটা তাৎক্ষণিক সমাধান করতে পারবে না, কারণ তার কাছে ওই পরিমাণ টাকা থাকে না। আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে তার কাছে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ টাকায় থাকার কারণে স্যার তার অতিরিক্ত খরচ হয় না। অতিরিক্ত খরচ না হলে সুবিধা কি, ইনভেস্টমেন্ট করতে পারবে এবং প্রফিট বাড়বে। জি স্যার। তাহলে অ্যাগ্রেসিভ পলিসির অ্যাডভান্টেজ হলো তার ইনভেস্টমেন্ট বেশি হবে লং টার্মে এবং প্রফিট বাড়বে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো রিস্ক অনেক বেশি, কারণ কোনো বিপদে পড়লে এমার্জেন্সি সিচুয়েশন ক্যান নট বি হ্যান্ডেল প্রপারলি, এটা হলো একটা সমস্যা। কথা বুঝছো? এখন এই দুইটা পলিসি হলো কি টু এক্সট্রিম, একটা বেশি রিল্যাক্স, একটা একেবারে টাইট। তো কেউ চিন্তা করলো যে না এত এক্সট্রিমে যাওয়ার দরকার নেই, এত আবার এটা টাইটেও যাওয়ার দরকার নেই। So আমরা একটা কি করলাম, মাঝামাঝি একটা ব্যালেন্স মেনটেন করলাম যেখানে। তো এটা অ্যাভারেজ পলিসি ফলো করলে সেক্ষেত্রে আবার অ্যাডভান্টেজ কি হবে, অ্যাডভান্টেজ হলো যে আমরা খুব বেশি রিস্কের মধ্যেও যাচ্ছি না, আবার প্রফিটেবিলিটি খুব অ্যাগ্রেসিভের মধ্যে এত বেশিও হচ্ছে না, আবার কনজারভেটিভের মতো কমও হচ্ছে না। We can maintain a balance in profitability and balance in risk. তুমি রিস্কের পরিমাণটাও খুব বাড়তে দিচ্ছি না আমরা, at the same time
আমরা প্রফিটেবিলিটিতেও একটা ব্যালেন্স মেনটেন করছি। এটা হলো অ্যাভারেজ পলিসির অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তাহলে এবার প্রশ্ন হলো যে তিনটা পলিসি কাদের জন্য সুটেবল, কে কোন পলিসি ফলো করবে? যারা একেবারে ইনএক্সপিরিয়েন্সড, যাদের এক্সপিরিয়েন্স নাই, ফ্রেশার্স আর ম্যানেজার্স, যারা অনেকদিন বিজনেসের এক্সপিরিয়েন্স নাই, তারা কি করবে? তারা কনজারভেটিভ পলিসি ফলো করবে, বিকজ তারা রিস্কের মধ্যে যাবে না, বিকজ দে আর নট এক্সপিরিয়েন্সড এনাফ টু হ্যান্ডেল দ্য রিস্ক। আচ্ছা, যারা অনেকদিন বিজনেস করে করে এক্সপিরিয়েন্সড, তারা তো দে হ্যাভ different experience of handling the risk, so they can follow the aggressive policy. অ্যাগ্রেসিভ পলিসি ফলো করা মানে বিপদে পড়লেও সে এটা ম্যানেজ করতে পারবে, অতটুকু কনফিডেন্স লেভেল তার রয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম সে কী করবে? প্রফিটেবিলিটি বাড়াবে, কম পরিমাণ ক্যাশ হোল্ড করে, বেশি পরিমাণ ইনভেস্ট করে তার প্রফিটেবিলিটি সে ইনক্রিজ করার ট্রাই করবে। এবং এটা কেন করবে? কারণ হলো তার এক্সপিরিয়েন্স রয়েছে। আর যে এই দুইটা পলিসির কোনোটাই ফলো করতে চায় না, একটু সেফ সাইডে থাকতে চায়, সে অ্যাভারেজ পলিসি ফলো করবে। ওকে, জি স্যার। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি। বুঝো নাই কি? বলো, সবাই বোঝার কথা। এতক্ষণ আমরা আলাপ করেছি কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি, এবারে দেখব ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসি। ঠিক আছে? জি জি। আরমান ভাই আপনার এটা মিউট করেন, আপনার হেনতে সাউন্ড আইতাছে পোলাপাইনের। তোমরা তো জানোই যে মিড টার্ম হলো 30 মার্কস, মিড টার্ম 30 মার্কসের 15 অ্যাসাইনমেন্ট এবং 15 হলো ভাইভা। জি স্যার। আর স্যার আর আর ফাইনালি স্যার
আর ফাইনালি তো 40 মার্কসের মধ্যে 20 ভাইবা 20 অ্যাসাইনমেন্ট, আর স্যার আগের যে বাকি নিয়ম। 30 মার্ক? বাকি 30 মার্কস তোমাদের তোমরা যারা রেগুলার ক্লাস করো এখানে যাবে 10, আর বাকি একটা ক্লাস টেস্ট নিব, আগামী ক্লাসে নিব একটা, ওখানে যাবে 10। আর অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন ওটাও নিব, টপিক দিব, তোমরা এখানে অনলাইনে প্রেজেন্ট করবে, ওখানে কিন্তু যাবে স্যার 10। আমাদের অন্যান্য স্যাররা কি করছে মানে অন্যান্য 2 সেমিস্টারে স্যার কোন ক্লাস টেস্ট নেয় নাই, বলছে যে যারা নাকি মানে ভাই বা ইসের উপর ওই যে কোন মানে ক্লাস টেস্ট নেয় নাই স্যার কোনো। এটা ওই 30 মার্কস তো টিচার তার মতো করে চেঞ্জ করতে পারে। আর ওই তোমার 30 মার্কস বলতে অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন, ওইটা কোনো স্যার তার নিজের মতো করে নিতে পারে। তো আমি বললাম যে আমি তোমাদের ক্লাস টেস্ট নিব। স্যাররা কি করছে স্যার, মানে গতবার মানে মিড টার্ম ফাইনালে দেখছে যে কে কত ভালো করছে ওটার উপর ভিত্তি করে স্যার ক্লাস টেস্টের নাম্বার দিছে আর ঠিক কি। আছে, ওটা তো বললাম যে এই 30 মার্কস হলে স্যার যে কেউ ক্লাস টেস্ট নিতে পারে বা অন্যভাবে দিতে পারে, তো ওইটা আর কি। আর যেটা রেগুলার পরীক্ষা তোমার 30 মার্কস মিড টার্ম আর 40 মার্কস ফাইনাল, তো সেটা তো অ্যাজ ইউজুয়াল রেগুলার যেমনি হবে। আর ক্লাস টেস্টের যেমনি কোনো কোনো স্যার হয়তো গুগল সে নিয়েছে তোমার, আর কেউ হয়তো রিটেন নিয়েছে। আমি তোমাদের এখন যেহেতু প্রসঙ্গ আসলো, আগামী ক্লাসে একটি ক্লাস টেস্ট নিব, সেটি 10 মার্কসের, সেটি হবে এই চ্যাপ্টারই তো আমরা পড়েছি, এই চ্যাপ্টারের উপরে যে থিওরিগুলি পড়েছি ওগুলি পড়বে, আর যে ম্যাথগুলি করেছি এগুলি করবে। তো আমি একটা ম্যাথ দিব আর কয়েকটা শর্ট থিওরি দিব 1-2 পেজের মধ্যে, যাতে তোমার আনসার হয়ে যায়। মনে করো 1 পেজের এটা তোমরা আনসার করে 15-20 মিনিট সময় দিব, তুমি লিখে ওইটা পেজের ছবিটা তুলে এখানে আপলোড করে দিয়ে দিবে আমাকে। এরকম নিব আগামী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে? স্যার বললাম না স্যার এই যে নেটওয়ার্কের কারণে স্যার, মানে কি বললেন স্যার? একটা ক্লাস টেস্ট নিব আগামী ক্লাসে। তো কিভাবে হবে এটা? আগামী ক্লাসে নিব, এই যে বললাম থিওরি পড়বে, যা যা পড়া হয়েছে, এবং ম্যাথ যেগুলি পড়া হয়েছে সেগুলি পড়বে। তো এখন এইগুলির উপরে আমি কিছু থিওরি দিব এবং ম্যাথ দিব। আরেকটা ওইটা বলতে কি স্যার, মানে আগামী যে এই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেবে নাকি কালকে, আগামী নেক্সট? কালকেই তো আগামী ক্লাস তো কালকেই। ও তো এখন সেটা তোমরা এইভাবে আনসার করবে, আনসার করে সাথে সাথে এটা একটা ছবি তুলবে, ছবি তুলে এখানে এই যে চ্যাট বক্সে দিয়ে দিবে। এখানে একটা আছে না চ্যাট বক্স, স্যার এখানে তো ছবি তোলা যায় না স্যার, আপনাকে স্যার মেসেঞ্জার দিতে হবে স্যার। এই যে চ্যাট বক্স আছে, এই যে মনে করো আমি স্যার ছবি তো তোলা যায় না স্যার এটার ভিতরে এই যে স্যার, জানা মতে। আসসালাম দিলাম, এই যে দেখো চ্যাট বক্স দেখতে পাচ্ছ সবাই? জি স্যার এখানে এখানে তো ছবি তোলা যায় না স্যার, এখানে স্যার মানে এখানে ছবি তুলবে, মানে তুমি মোবাইলে ছবি তুলে এখানে দিয়ে দিবে, সেটা বলছি। এখানে তো দেওয়া যায় না ছবি কোনো, আমার জানা মতে স্যার। কেন, দেখো এখানে স্যার আপনার শেয়ার, কোনো ফটো দেন স্যার। শেয়ার ফাইল আছে, দেখো তো কোথায় স্যার দেখি না। ভালো করে দেখো। শেয়ার ফাইল ওটা স্যার হোস্টই করতে পারে স্যার। তোমার ওখানে অপশন নাই? না স্যার। না স্যার এখানে আমাদের কোনো অপশন নাই স্যার। তাহলে মেইল করতে অপশন হবে। নাই স্যার। স্যার মেসেঞ্জার দিয়ে দেবো আমি স্যার আপনাকে স্যার যদি দিই। স্যার নেক্সট উইকে নেন না স্যার স্যার ক্লাস নেক্সট উইকে নেন টেস্টটা। স্যার, একটা কথা বলবো স্যার, আমাদের বলো। সিজিপি, আমার সিজিপি স্যার খুবই কম স্যার। আপনি যদি স্যার আমাদেরকে ধরেন মনে করেন আমাদেরকে স্যার মানে ফেল আটকে রেখে বা খারাপ না বাদে আপনাদের স্যার করলাম, আপনি যদি স্যার মনে করেন স্যার আমাদের 10টা কোশ্চেন দিলেন, বলেন যে 10টা কোশ্চেনে আমি তোমাদেরকে ধরবো স্যার, এইভাবে দিলে স্যার আমাদের খুব ভালো হয় স্যার। কারণ স্যার আমাদের সিজিপি বাড়ার কোনো সম্ভাবনা নাই স্যার, আপনার সামান্য একটু দয়া স্যার আমাদের ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে স্যার। একটু স্যার দয়া করেন স্যার, আমরা অসহায় মানুষ স্যার, দোয়া করবো সারা জীবন স্যার। তুমি অসহায়, কে বললো তোমাকে? স্যার আমি অসহায় বিধবা মানুষ স্যার, আমার প্রতি দয়া করেন স্যার আমাকে স্যার। আপনি 10টা কোশ্চেন দিয়ে ওই 10টা কোশ্চেন পড়ে স্যার আপনাকে আমি দিয়ে দিব স্যার, আপনি মুখে ধরেন ভাইবা ধরেন স্যার, আমি পারবো স্যার, আমি অসহায় মানুষ স্যার, আমার প্রতি দয়া করেন। হাদিসে আছে যে দুনিয়াবাসীর প্রতি দয়া করে আসমানে যিনি আছে তোমার প্রতি দয়া করে, হাদিসেও আছে যে যে দোয়া পায় সে, যে দোয়া করে সে দোয়া পায়। আপনি স্যার প্লিজ এই হাদিসগুলো একটু আমল করেন, আমারও স্যার ব্যক্তি স্বার্থ উদ্ধার হলো স্যার, আপনারও স্যার পরকালীন ব্যক্তি স্বার্থ উদ্ধার হলো স্যার, একটু স্যার দয়া করেন স্যার, আমি অসহায় মানুষ স্যার, আমার স্যার অনেকবার দোয়া করেন স্যার, একটু স্যার দয়া দয়া করেন করলে, স্যার। দয়া করলে পরকালে আমার কি কোনো সওয়াব হবে? স্যার হাদিসে আছে যে দুনিয়াবাসীর প্রতি দয়া করে আসমানে যিনি আছে বা তিনি তোমার প্রতি দয়া করে, এটা মুসলিম শরীফে হাদিসে সহিহ হাদিস। হাদিসে আছে যে দয়া করে সে দয়া পায়, কাজে স্যার মানে পরকালে আমি অসহায় স্যার, আপনি অসহায়, যদি আপনার উপর দয়া করেন স্যার আল্লাহ হয়তো বা এটার উসিলা স্যার আপনাকে
পরকালে আপনার সহায়ক হতে পারে স্যার। এই হাদিসটার উপর স্যার একটু আমল করেন স্যার। আচ্ছা, তুমি স্যার যেহেতু হাদিসের হাদিসের উপর রেফারেন্স আমল দিয়েছো হলো তাহলে তো স্যার, আমল করা উচিত। জি স্যার আমাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার হলো স্যার। কারণ স্যার আমরা এই সেমিস্টারের পর আমাদের সিজিপি পাওয়ার আবার সম্ভাবনা নাই স্যার। আমরা সবাই খারাপ ছাত্র, বিশেষ করে স্যার আমি খারাপ ছাত্র। আমার সবাই 34 খারাপ ব্যাচের, ছাত্র, সবাই খারাপ ছাত্র না তো, তুমি সবাইকে খারাপ বানাও কেন? সরি স্যার আমি স্যার খারাপ ছাত্র স্যার। আপনি স্যার আমাকে স্যার 5টা 6টা স্যার ছোট ছোট কোশ্চেন দিয়েন যে এই প্রশ্নগুলো আপনি কত আমি করে কোশ্চেন দিয়েছি আপনি ধরেন স্যার। আমি 10 এ 10 পেলাম স্যার। কারণ স্যার ক্লাস 10 ভাইবা 2টা 5 ওটা আমাদের 10 আমাদের ক্লাসে হইতো স্যার। আপনি স্যার আমাকে একটু দয়া করেন স্যার। আপনি 10টা আমরা কোশ্চেন দিন, যেগুলি 10টা কোশ্চেন আমরা স্যার যেগুলি পড়েছি এগুলি তো সব শর্ট কোশ্চেনই। কয়েকটা তো স্যার কোশ্চেন, আপনি স্যার 10টা কয়েকটা মানে কোশ্চেন লিখো সবাই। যে কোনো 10 স্যার আচ্ছা, একটু দাঁড়ান খাতায়। কয়েকটা কোশ্চেন লিখো যেগুলি তোমার কি বলে ক্লাস টেস্টের জন্য বা মিড টার্মের জন্য করবে। 1 নম্বরে ডেফিনেশন অফ ওয়ার্কিং একটু গ্রুপে ক্যাপিটাল, দিয়ে দিলে এটা স্যার একটু সবার ভালো হয় স্যার। জানতেই আপনি একটু হবে। লিখে দিলে। ডেফিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল সবার জানতেই হবে। শুনতে পাচ্ছ না লিখতে হবে? স্যার আপনি একটু গ্রুপে লিখে দেন স্যার। নেটের প্রবলেমের কারণে আমি শুনতে পাচ্ছি না ঠিক এইখানেই মতন। লিখতেছি, দেখো ডেফিনেশন জি স্যার অফ, একটু দেখে দেন স্যার। দেখা যাচ্ছে জি স্যার। এই স্লাইডের মধ্যেই লিখতেছি, দেখা যাচ্ছে না? জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার, আচ্ছা, জি স্যার। ডেফিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল করবে, তারপরে এটা তো মাস্ট সবার জানতেই হবে। এটা ভুল করলে তোমার একেবারে পুরো কোর্সে জিরো। যদি বলো আমি ডেফিনেশন ভুলে গেছি বা জানি না। তারপরে টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। টাইপস কত ধরনের বলো তো? কত বলো? আরিফ বলো টাইপস কত ধরনের? স্যার মনে হয় স্যার 3-4 প্রকার। 2 ধরনের, ভুলে গেছো? কি কি? ফিক্সড বা পার্মানেন্ট, টেম্পোরারি বা ভেরিয়েবল। এগুলি বলতে হবে এক্সাম্পল সহ। তারপরে টাইপস এর পরে পড়বে খুঁজতেছি মিনিং আছে। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলতে কি বোঝায়, এটা ডেফিনিশন। যে আমরা সাইকেল পড়েছিলাম, মনে আছে সাইকেল পড়েছিলাম যে এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের মধ্যে চলে আসে। তারপর এগুলি আলাদা বলে দিচ্ছি, আইসিপি, ডিসিপি, সিডিপি। ওকে, ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, ডিটারমিনেন্টস এর পরে ওয়ার্কিং ক্যাপিটাল পলিসিস এন্ড টাইপস। পলিসি বলতে ডেফিনিশন এন্ড টাইপস। টাইপস তো 3 ধরনের বললাম, যেটা ডেফিনিশন তো লিখে দিয়েছি, 2টা বিষয় সবার খাতায় লেখা আছে। তারপরে লিকুইডিটি, প্রফিটেবিলিটি। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পলিসিস। ওকে,
পর্যন্ত তো আমরা পড়ছি, এখনো যেগুলি পড়া হয়েছে আর কি, বা আজকে পর্যন্ত এই 8টা পর্যন্ত লিখলাম, আর পরে যা পড়বো সেগুলি তো পরে আসবে। সবাই দেখতে পেয়েছো? জি স্যার, এই 8টা কোশ্চেন স্যার কালকে আমাদের ধরবেন স্যার, এক্ষেত্রে এক্সাম নিবেন। জি, এগুলি ভালো করে দেখবে। আর এর সাথে তো ম্যাথ আছে, মানে ক্লাস টেস্টের জন্য ম্যাথ আমরা কি করেছি, ম্যাথ করেছি যে হাউ টু ক্যালকুলেট সিসিসি, এটা আমরা ম্যাথ করেছি। ওকে, তাহলে আমরা কবে নিব ক্লাস টেস্ট? আগামী সপ্তাহে? জি স্যার, না স্যার নেক্সট উইকে নিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার নেক্সট আরিফ উইকে আরিফ যেহেতু আবার হাদিসের কথা বললো, দয়া করতে হবে, এবং এই কারণে যদি পরকালে মুক্তি স্যার পাওয়া যায়। স্যার অনেকে আছে যে কোন জায়গায় কোন হাদিস প্রয়োগ করতে হয় স্যার, এটাই স্যার জানে না স্যার। জি জি জি, স্যার, যেমন স্যার মনে কিছু নিয়ে না স্যার, অনেক স্যার আছে স্যার মানে জানে যে স্টুডেন্ট অসহায় দুর্বল স্যার, ওই স্যার স্টুডেন্টরা স্যার বেশি বাদ দেয়। যেমন স্যার আমাদের একজন টিচার নাম বলবো স্যার, একটু রেকর্ডিংটা বন্ধ করেন স্যার। আমরা একজন টিচার আছে কেউ স্যার আছে, নাম উল্লেখ করি স্যার, রেকর্ডিংটা অফ করেন স্যার। নাম বললে আচ্ছা চাকরি স্যার থাকবে না। না ভাই, সবার সাথে পারা যায়, তাদের সাথে পারা যায়, এর জন্য স্যার রেকর্ডিংটা অফ করেন স্যার। 3 টাইপস অফ পলিসি আর দেয়ার, লং টার্ম, শর্ট টার্ম এবং স্পন্টেনিয়াস। লং টার্ম ফাইন্যান্সিং তো আমরা বুঝি যে লং টার্ম সোর্স থেকে যদি আমরা ফাইন্যান্স করি, যেমনি ব্যাংক লোন 10 বছর 5 বছরের জন্য লোন নেই। শর্ট টার্ম সোর্স তো আমরা বুঝি যদি 1 বছর বা এর কম সময়ের জন্য নেই। আর স্পন্টেনিয়াস হলো যেগুলি রেগুলার বিজনেস করতে গিয়ে যেগুলি তৈরি হয় সেগুলি। যা জান দিয়ে দিচ্ছি, আমরা আগামীকালই করি। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।